নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে যে বারুদের স্তূপে বিশ্ব এবং সে জায়গায় দাঁড়িয়ে বিপাকে ভারত। কারণ একাধিক প্রশ্ন এজন্য উঠছে বিপাকে কেন ভারত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ ৭-৭টি দিন আমরা দেখতে পেলাম, ৭-৭টি রাত আমরা দেখতে পেলাম একেবারে ধোঁয়ায় ঢেকেছে তেল আভিভ, পাল্টাপাল্টি আমরা দেখেছি মিসাইলে কাঁপছে তেহরান এবং পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকার টর্পেডোর আঘাতে একেবারে মাঝ সমুদ্রে সলিল সমাধি ঘটেছে ইরানের রণতরীর। শ্রীলঙ্কা উপকূলে ডুবন্ত ইরানি নাবিকদের একেবারে বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ভারতীয় নৌসেনাও। এবং এই সংকটে ভারতের এই পদক্ষেপ বদলে দেবে কি আগামীর সমীকরণে, এ ধরনের একাধিক প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশ্ন উঠছে এটা ধ্বংস আর রক্তের এই যে মহাপ্রলয় শুরু হয়েছে, সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? এছাড়া অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি যে বন্ধ হয়ে গেছে বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী। ভারতের ৮০% তেলের উৎসই হচ্ছে এই পথ এখন একেবারে অবরুদ্ধ। যদিও এই মুহূর্তে আমেরিকা কিন্তু বলে দিয়েছে যে ৩০ দিন আপাতত রাশিয়া থেকে ভারত তেল নিতে পারবে। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে যে আপনার পকেটে কি টান পড়তে চলেছে, শেয়ার বাজার কি মুখ থুবড়ে পড়বে, নাকি আকাশ ছোঁয়া হবে মূল্য বৃদ্ধি? সপ্তম দিনের রণক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্ব কার হাতে শান্তির চাবিকাঠি? এই ধরনের একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। ভারত কি পারবে দাবানল নেভাতে মধ্যস্থতা করে? আজকের আমাদের এই বিষয়গুলো হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু। কোথায় কোন দিকে মোড় নিবে আগামী সময় এই যুদ্ধ, যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পরিস্থিতি, ঠিক এর সঙ্গে ভারতের বাজারে বা ভারতের অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে তা নিয়েও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে। এবং এই যুদ্ধের আবহে ভারতের ঠিক কি পদক্ষেপ নিলে সমস্ত বিষয়গুলো বা ভারতের মধ্যস্থতা কতটা প্রয়োজন, সে জায়গায় দাঁড়িয়ে একাধিক বিষয় আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার এবং তার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা জওয়ান রয়েছেন আমাদের সঙ্গে মোহন রাও। দুজনকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে হাইলাকান্দি থেকে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মনীষ রয়। প্রত্যেককে আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আসার জন্য। প্রথমে আমি শিবশঙ্কর বাবুর কাছে যাব। শিবশঙ্কর বাবু, যেহেতু আমরা জানি যে এই যুদ্ধ মূলত ইসরায়েলের অস্তিত্ব রক্ষা, আমেরিকার বিশ্ব আধিপত্য বজায় রাখা এবং ইরানের পারমাণবিক ক্ষমতা চিরতরে শেষ করে দেওয়ার একটি সম্মিলিত চেষ্টা। এদিক থেকে মার্কিন আইনসভার নিম্নকক্ষ কিন্তু যুদ্ধ চালানোর ছাড়পত্র দিয়েছে ট্রাম্পকে। সেক্ষেত্রে কতটা ভয়াবহ হতে চলেছে এই যুদ্ধ, বর্তমান কোন পথে যুদ্ধ, ধ্বংস আর রক্তের এই মহাপ্রলয় তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি কি? হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের এখানে উপস্থিত অন্য প্যানেলিস্ট এবং দর্শকবৃন্দকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। ভীষণ সংকটের আহ, মুহূর্তে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব, বিশেষ করে এশিয়া মহাদ্বীপ। আহ, এই যে যুদ্ধ, এটা অনেকটাই কিন্তু ইরানের উপর আরোপিত যুদ্ধ। কারণ আমেরিকা বা ইসরায়েল যে ন্যারেটিভটা তৈরি করেছে আজকে বেশ কয়েক বছর ধরে, আহ, এবং গত প্রায় ২ মাস আগে একবার আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলে এবং আমেরিকা সম্মিলিতভাবে ইরানের উপর বোমা বর্ষণ করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন এখনো রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে। সেই প্রশ্নগুলোর বিশেষ কোনো জুৎসই জবাব কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এখনো পর্যন্ত দিতে পারেনি। হুম। আহ, পশ্চিমী সংস্থাগুলো থেকে, আইএইএ থেকে আমরা জানতে পেরেছি যে ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে সেটা প্রায় ৬০% থেকে ৭০% অব্দি পরিশোধিত হয়েছে, কিন্তু আইএইএ স্পষ্ট করে বলে দিয়েছে প্রায় ২ দিন আগে হুম। যে ইরানের হাতে খুব সম্ভবত কোনো আণবিক অস্ত্র এই মুহূর্তে নেই। হুম। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন একটা আলাপ আলোচনা চলছিল ইরানের সাথে আমেরিকার, এবং সেটা কি ওমান এবং কাতারের মধ্যস্থতায় সেই আলোচনা চলছিল, সেখানের মধ্যে হঠাৎ করে সেই আলোচনাকে আচমকা বন্ধ করে দিয়ে সেখানে যে বোমাবর্ষণ বা যে পুরোপুরি যুদ্ধ ঘোষণা, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে খোমেনিকে হত্যা করে হয়েছে। এবং একটা বিশাল বড় এলাকা নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সেটাকে অন্ততপক্ষে কয়েকটা পশ্চিমী সংবাদ সংস্থা তো এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই চলেছে। যে পৃথিবীতে আমরা এখন যদি দেখতে পাই, পৃথিবীর অর্ধেকের বেশি দেশ পরোক্ষে বা প্রত্যক্ষ ভাবেই সংঘর্ষে জড়িয়েছে। যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে প্রায় ৪ বছর ধরে।
সেই যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়েও সাহায্য করেছে। হুম এবং এখন কয়েকদিন আগে আমরা দেখেছি যে বলিভিয়ার উপরে যেটা আহ, মধ্যরাতে গিয়ে ওখানের মধ্যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এইগুলো সবাই আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোর একটা বিশাল প্রভাব ভারতবর্ষের মতো দেশের অর্থনীতিতে, বিশেষ করে সে যে তেল আমদানি করে পরিশোধিত বা অপরিশোধিত তেল যেটা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসে। আমি দুদিন আগেই দেখতে পাচ্ছিলাম আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলছেন যে হরমুজ বন্দরের পাশে দিয়ে যে তেল ভারতবর্ষে আসে সেটা ভারতবর্ষের যেটা বার্ষিক আপত্তির প্রায় 50%। হুম সুতরাং এই যুদ্ধ, যেটা খুব বেশি সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি, যেটা তুমি শুরুতে বললে যে আহ, আহ, মার্কিন যুক্তরাজ্যের আইনসভা হুম ট্রাম্পের এই যুদ্ধ বা আগ্রাসী মনোভাবকে কিন্তু সে এক প্রকার প্রায় স্বীকৃতি দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে, হ্যাঁ। এবং ট্রাম্প বলেই চলেছেন যে এই যুদ্ধ আরো 4 সপ্তাহ অব্দি চালিয়ে যাওয়াটা আমেরিকার পক্ষে কোনো বড় বিষয় নয়। হুম এবং প্রত্যেকদিন প্রায় বেশ কয়েকবার করে রুটিন মেপে বোমাবর্ষণ করে চলেছে হুম মার্কিনীরা এবং ইসরায়েলিরা ইরানের উপর। সুতরাং এই যুদ্ধ যে অন্তত পক্ষে 3 থেকে আরো 4 সপ্তাহ চলবে সে সম্বন্ধে আমার মনের মধ্যে বিশেষ কোনো সন্দেহ নেই। একেবারে কারণ একেবারে। যেটা প্রধান উদ্দেশ্য ছিল ইসরায়েলের এবং আমেরিকার, যে এখানের মধ্যে হুম যেই আইডিওলজির শাসন হুম ইরানে গত প্রায় 47 বছর ধরে চলেছে সেটাকে পুরোপুরি উৎখাত করা, হুম সেটা এই মুহূর্তে সম্ভব হবে বলে আমি মনে করি না। এবং সেটার একটা প্রভাব পড়বে। আহ, আহ, ট্রাম্পের যে মেথোডোলজিটা, সেটা আমরা গত প্রায় 3 বছর ধরে বা 2 বছর ধরে সারা বিশ্ববাসী দেখছি। সে নিজে যেটা চায় সেটাকে সে বন্দুকের জোরে হোক বা শাসানির জোরে হোক সেটা সে করিয়েই নেবে। হুম এবং সেই জায়গা থেকে একসময় ভারতবর্ষের উপরে দুগুণ তিনগুণ এই ধরনের যে শুল্ক চাপানো বৈদেশিক বাণিজ্যের মধ্যে, সেটা আমরা দেখেছি। হুম সেই জায়গা থেকে আজকে সকালের দিকে বা কালকে রাত্রির দিকে আমরা যে খবরটা পেলাম যে মার্কিন যুক্তরাজ্য এই মুহূর্তে ভারতবর্ষকে ছাড় দিয়েছে যে রাশিয়া থেকে প্রায় 1 মাস সময় পর্যন্ত সে তেল কিনতে পারবে। হুম সেই জায়গাটাকে অনেকেই প্রশ্ন তুলছেন এবং আমার মনেও সেটা প্রশ্ন, ভারতবর্ষ কার থেকে তেল কিনবে এবং কার থেকে তেল কিনবে না, সেটা কি আমেরিকা এখন থেকে আমেরিকা ঠিক আমাদেরকে করে ঠিক দেবে, করে দেবে? একদমই একদমই। সে জায়গায় দাঁড়িয়ে এখন ট্রাম্প নির্দেশ দেওয়ার মতনই হচ্ছে যে ট্রাম্প যেন পরিচালনা করছে যে ভারত কি করবে, ভারত আদৌ 30 দিন নেবে না 100 দিন নেবে, সেটা দিন নির্ধারণ করছে ট্রাম্প। ট্রাম্পের হাতে সমস্ত, তার এতটাই আস্পর্ধা আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিনি যেন পরিচালনা করছেন ভারতকে, এমনটাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের ঠিক আগামী সময় কি পদক্ষেপ হবে বা ভারত সরকার সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা হাতে নেবে বা ট্রাম্পের এই যে পরামর্শ বা এই যে নির্দেশ কিভাবে নেয় সেটাও দেখার। আমাদের সঙ্গে মোহন রাও রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন সেনাপ্রধান। আমি মোহনবাবুর কাছে যাব। মোহনবাবু, এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন। এই মুহূর্তে আমরা জানি মধ্যপ্রাচ্যের সংঘাতে একেবারে নতুন একটা বিস্ফোরক অভিযোগ আসছে যে ইসরায়েলের দাবি করছে যে তাদের বিরুদ্ধে হামলার ব্যবহার করেছে বিতর্কিত ক্লাস্টার বোমা। এই যে ক্লাস্টার বোমার বিষয়টা সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে যে অস্ত্র বহু দেশে নিষিদ্ধ এবং সাধারণ মানুষের জন্য ভয়াবহ বিপজ্জনক, এবং ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তির এবং এই টান যে শক্তি প্রদর্শন ইরান এবং ইসরায়েল এখন মুখোমুখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে ক্লাস্টার বোমার প্রসঙ্গ আসছে যেটা নিষিদ্ধ, সে জায়গায় দাঁড়িয়ে কার শক্তি বেশি মনে হচ্ছে এবং কার পাল্লা ভারী মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? শুভ সন্ধ্যা নিউজ লাইভ বাংলার সমস্ত দর্শক বৃন্দকে। হুম প্রথমত, আজকে যে পরিস্থিতিতে যুদ্ধ দাঁড়িয়ে রয়েছে, মানে এই 7টা দিনের মধ্যে যা ভয়াবহ পরিস্থিতি আমরা মিডল ইস্টে দেখছি, এবং সাথে সাথে ইসরায়েল, ইরান এবং আমেরিকান বেস, তার সাথে সাথে যে যেমন আরেবিয়ান কান্ট্রিজ গুলো আছে, 11টা কান্ট্রি একসাথে মানে ড্যামেজ হচ্ছে। দুবাইয়ের মতন জায়গা আজকে পুরো ক্ষতিগ্রস্ত হুম হুম জায়গা থেকে। আজকে ইরানের বাঁচার লড়াই, অস্তিত্বের লড়াই লড়ছে। হুম তারপরে ইসরায়েল এমন একটা দেশ, জুইস কান্ট্রি, যেটা চারিদিক থেকে মৌলবাদী দেশগুলোর থেকে ঘিরে রয়েছে। তার বিরুদ্ধে হুতি, তার বিরুদ্ধে হামাস, তার বিরুদ্ধে হিজবুল্লাহ, তার বিরুদ্ধে সিরিয়া, টার্কি, তারপরে আপনার কুয়েত, ইরান, এই IRGC, অবভিয়াসলি
থেকে 1500 কিলোমিটার দূরে আছে ইসরায়েল আর ইরানের দূরত্ব, হুম কিন্তু তারপরেও পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে সেখানে একটা জিহাদি তন্ত্রকে তৈরি করে ইসরায়েলকে সবসময় একটা চাপের মধ্যে রাখা, হুম এই হচ্ছে ইরানের যে চক্রান্ত। এইবারে আসলাম ক্লাস্টার বোমার দিকে। হুম ক্লাস্টার বোমা এমন একটা জিনিস যে মানে যেখানে যে কোনো দেশ ব্যবহার করবে, যেই দেশের বিরুদ্ধে ব্যবহার করবে, হুম ক্যাটাসফরিক ক্যাজুয়ালিটির হওয়ার পুরোপুরি চান্সেস থাকে। হুম হুম মানে সেই জায়গায় আপনি দেখবেন যে ওটা একটা লাইন মতন করে বোমা মানে ডিসপ্যাচ হয়, আর এবং প্রত্যেকটা টার্গেট একটা ধরুন একটা 10 মিটারের টার্গেট, হুম একটা 6 মিটারের টার্গেট, হুম আর একটা 2 মিটারের টার্গেট, হুম এইরকম করে টার্গেটগুলোকে ডিস্ট্রয় করে। তো এর মধ্যে এর সাথে মানে লড়া মানে ক্লাস্টার বোমার সাথে লড়া খুবই ডিফিকাল্ট। কেন কি এই ক্লাস্টার বোমা মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে হচ্ছে আইদার চাইনা বা রাশিয়া, এই দুটো কান্ট্রি থেকে ইরানকে দেওয়া হয়েছে। বেশ এবং ইরান এখন আজকে দাঁড়িয়ে ইরানের পাশে চাইনাও নেই, ইরানের পাশে রাশিয়াও নেই। রাশিয়াও নেই। কিন্তু ভারতের যে ভূমিকাটা এখন অত্যন্ত নিউট্রাল। এবং আজকে যে আমাদের কে বলা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ঠিক করবে ভারতের ফরেন পলিসি, হুম মানে বেশ আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো আহ, ইয়ে দেখা গেল না যে এত মানে ভাট বকছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে এসে বলছে যে আমি ইন্ডিয়াকে অ্যালাউ করলাম 30 দিন রাশিয়া থেকে তেল তেল কিনতে। নেওয়ার জন্য, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে আপনার মঞ্চের মাধ্যমে মাইক মানে মিডিয়ার মাধ্যমে যে হু ইজ ট্রাম্প, ইয়েস, হু ইজ ট্রাম্প? যে ট্রাম্প আমাকে ডিকটেট করবে যে আমি রাশিয়া থেকে তেল কিনবো, না ভিয়েতনাম থেকে কিনবো, না ইরান থেকে কিনবো। হ্যাঁ ঠিক আছে, একসময় আমাদের দেশের যারা পূর্ববর্তী সরকার, সেই সরকারের সারেন্ডার পলিসির জন্য হুম আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, হুম হুম যে আজকে আমাদেরকে এত বাইরে বাইরে দেশ থেকে, whereas যদি এক্সপ্লোরেশন আমাদের দেশের মধ্যেই যদি হুম সঠিকভাবে চালানো হতো, হুম তাহলে আমাদের দেশেই অনেক মানে তেলের খনি আছে হুম যেগুলো হাফও এক্সপ্লোর হয়নি। হুম যেমন রাজস্থানে আছে, নতুন পাওয়া গেছে, হুম যেখানে গেল কাজ করছে। হুম আমাদের আসামে আছে, সেখানে পুরো ক্যাপাসিটিতে অয়েল এক্সপ্লোর হচ্ছে না। মুম্বাই যে মানে সাইট গুলো আছে সেখানে পুরো ক্যাপাসিটিতে অয়েল এক্সপ্লোর হচ্ছে না। হুম তো কোথাও না কোথাও যে পলিসি মেকার ছিল, হুম সে পলিসি মেকারের ফলসে মানে ফল্টের জন্য আজকে আমাদের দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। আপনারা জানেন ভালো করেছে সারা বিশ্বে মানে অয়েল এবং গ্যাস ক্রাইসিস চূড়ান্ত পর্যায়ে। কেন কি ইউরোপিয়ান কান্ট্রি টোটালি ডিপেন্ডেন্ট হচ্ছে হুম হরমুজ স্ট্রেটের উপরে, একদম। সেখান থেকে তাদের পুরোকে পুরো মানে ট্রান্সপোর্টেশন চলে। এবং আজকের দিনে রাশিয়া লার্জেস্ট সাপ্লায়ার মানে অয়েল অ্যান্ড এনার্জি টু ইউরোপিয়ান কান্ট্রি। হুম তো ইউরোপিয়ান কান্ট্রিকে কেন আটকাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প? ইভেন রাশিয়া থেকে এনার্জি পারচেস করছে ডোনাল্ড ট্রাম্পও। তো এই দ্বিচারিতা যেটা, যে আমি একটা বলবো একটা করব একটা দেখাবো, হুম দিস ইজ অ্যাবসার্ড। মানে হুম আজকে একটা ওয়ার্ল্ড লিডার যদি এরকম যদি বলে, হুম মানে উনি সকালে কি বলছে দুপুরে কি বলছে, আইদার তার উনি মধ্যে কোনো ডিমেনশিয়াতে ভুগছে, হুম যে উনি আজকে সকালে কি বললেন দুপুরে ভুলে গেলেন, বা হুম দুপুরে কি খেলেন বিকালে ভুলে গেলেন। হুম তো এই ধরনের একজন প্রেসিডেন্ট যদি একটা হুম আমেরিকার মতন দেশের যদি হয়, আমরা দেখলাম জো বাইডেনকে, যে মানে বয়স্ক এমন বয়স যে মানে হাঁটা চলা করতে পারে না, হুম তাতে আমেরিকা ছিল। আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে আমরা মনে করেছিলাম যে হয়তো কিছু একটা ডিসাইসিভ চেঞ্জ আসবে, হুম হুম কিন্তু আজকে উনি কি করলেন? আজকে উনি রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, আজকে ইউক্রেনকে লড়াইয়ের মধ্যে রাশিয়ার সাথে ভিড়িয়ে দেওয়া, এবং যে ইউক্রেন একসময় সারা ইউরোপকে এবং সারা ওয়ার্ল্ডকে গম সাপ্লাই করত, সানফ্লাওয়ার অয়েল সাপ্লাই করত, ক্রুড অয়েল, হুম হুম যেটাকে বাকি দেশেরা কিনে সেটাকে ফিল্টার করত, বেশ আজকে সেই ইউক্রেন পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। একদমই একদমই সেখানকার মানুষ না খেয়ে মরছে অন্যান্য দেশে গিয়ে। একদমই তো এই যে উস্কানিমূলক কাজ, আজকে ইরানের উপরে যে হামলা কেন হয়েছে? হুম ইরান আজকে ওয়ার্ল্ডের 20% অয়েল প্রডিউসিং হুম কান্ট্রি। হুম ইরান আমেরিকান টার্মস অ্যান্ড কন্ডিশনে কাজ করছে না,
হ্যাঁ, আজকে অবভিয়াসলি ইরান একটা মৌলবাদী তন্ত্রের মধ্যে ছিল বলে আজকে আশেপাশে দেশগুলো ক্ষতিগ্রস্ত। সেখানে আজকে আমরা দেখেছি 1962 65 যুদ্ধ, 1971-এর যুদ্ধ, সেই আয়াতুল্লাহ খমেনেই টোটাল সাপোর্ট করেছিল পাকিস্তানকে। হুম এবং ওনার মাঝে মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে উনি ইউএনএ ভিটো করিয়ে দিয়েছেন, হুম হুম ইউএনএ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। হুম আজকে দুঃখের বিষয় দেখুন, ইরানে যেখানে উনি মারা গেছে সেখানকার লোক উৎসাহ পালন করছে, আর আমাদের দেশে যারা আছেন তারা ছাতি মানে বুক পেটাচ্ছে, তাদের চোখের জল পড়ছে, তারা বলছে আমরা আমাদের বাচ্চাগুলোকে উৎসর্গ করে দেব ইরানের জন্য। এটা একদম কি হিপোক্রেসি! মানে আমরা কোন দেশে বাস করছি? যেই দেশে থাকি আমি সেই দেশের মাটিকে, সেই দেশ মাতৃকাকে আমি ভালোবাসবো, বা আমি যেই দেশকে ভালোবাসবো আমি সেই দেশে চলে যাব। হুম এটাই একটা সিম্পল স্ট্যান্ড। বেশ বেশ একজন মনোরমা একদম সেনাকর্তা হিসাবে আমি এটাই বলবো। বেশ আপনি সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গে বাকি অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রতী সরকার। শুভ্রতী, এই যে বিষয়টা আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করছি, এই যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত 30 দিনের জন্য তেল নিতে পারবে, অর্থাৎ এবং তার সঙ্গে শর্ত দিয়ে দিচ্ছেন যে যুদ্ধ পরিস্থিতির জন্য সমুদ্রে আটকে থাকা তেল কিনতে পারবে ভারত। কি করে এতটা খবরদারি চালাতে পারে ট্রাম্প? কিভাবে বলতে পারেন এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প? এত সাহস কোথা থেকে পাচ্ছেন তিনি? হ্যাঁ, সবাইকে প্রথমে তো আমার নমস্কার। আজ এই বর্তমান যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি আমরা আগেও কিছুদিন আগে যখন টেরিফ ওয়ার চলছিল তখন দেখেছিলাম ওনাদের এই দবদবানি। তো আমার মনে হয় যে আজকের দিনে ভারতের যে বিদেশ নীতি বা বিদেশ মন্ত্রক রয়েছে, দে আর ভেরি ক্যাপাবল। যারা রয়েছেন আজকের দিনে ওনারা খুবই ইফিশিয়েন্ট মানুষরা রয়েছেন, এবং আমার বিশ্বাস যে ইউএস হোক আর অন্য কোনো কান্ট্রিরই হোক, এখন তো জেনারেলি এই ওয়ারের জন্য আমরা ইউএসের দিকে এখন তাকে রয়েছি, কারণ আমরা জানি যে আমাদের তেমন কোনো অয়েল রিজার্ভ নেই, যার জন্য আমরা মোস্ট প্রবলি 75% তেলই আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। এবং এই যে স্ট্রিটটা আছে হরমোসের, সেটাই হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট। এর উপরেই আমাদের বহুত পার্সেন্ট অয়েল নির্ভর করে। আগে যখন আমরা রাশিয়া থেকেও মানে কম্পারেটিভলি কম রেটে যখন আমরা চিপ প্রাইসে আমরা এই ক্রুড অয়েল ক্রয় করতাম, তখনও আমেরিকার আপত্তি ছিল। এখন যখন আমরা ইরান থেকেও আগে যেহেতু এখন ইরান থেকে আনা সম্ভব হবে না, কারণ যেহেতু সেখানে পরিস্থিতি অন্য, এখন আমরা যদি অল্টারনেটিভ চিন্তা আমাদেরকে করতেই হবে। এবং আমি ভাবি যে আমাদের ইন্ডিয়া থেকে সব থেকে লো কস্টে যদি আনা যায়, রাশিয়া থেকে আনতে হবে। সেক্ষেত্রে উনার যদি আবার যদি কোনো ধরনের স্যাংশনস যদি উনি দেন, সেই তার প্রতি উত্তরও আমরা ওইভাবে দিতে হবে। কারণ ওনারা তো আর উনি যে পলিসিতে উনি ওয়ার্ল্ডটাকে চালানোর চিন্তাভাবনা করছেন, সেভাবে যদি উনি চালানোর যদি পরিকল্পনা নেন, তাহলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার এটা 100% শিওর। কারণ কিছুদিন পূর্বে উনি এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি, উনি উনার প্রফিটের কথাই সব থেকে বেশি চিন্তা করছেন। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম কি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উনি মধ্যরাতে গিয়ে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা প্রেসিডেন্টকে উনার আমেরিকার সাথে কি সম্পর্ক আছে না আছে, বা উনাদের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য ধরেন ইন্টারন্যাশনাল বডিজও রয়েছে, ইউএন রয়েছে, সেগুলোতে গিয়ে অ্যাপ্রোচ না করে উনি সরাসরি ওই দেশের রাষ্ট্রপতিকে উনি নিয়ে চলে আসলেন। তো সেই সব যদি আমরা দেখি, তো উনার যে অ্যাক্টিভিটিস সেটা খুবই ডাউটফুল, কখন কি হয় কার সাথে। এবং আমরা অন্যান্য কিছু দেশে উনার অ্যাক্টিভিটিস যা দেখতে পাচ্ছি, যে উনি কিভাবে কিছু কিছু বিষয়গুলোকে উনি ফুয়েল আপ করছেন যাতে বিষয়গুলো বড় হোক। যেরকম ইরানে এখন উনি চাইছেন যে কি এই ওয়ারটা আরও কিছুদিন চলুক, ওর সেখানে উনার যাতে আরো একটু হোল্ডটা ভালো হয়। কারণ এতে তো বিশ্বের অর্থনীতিতে একটা বড় চাপ সৃষ্টি হচ্ছে। এক্স্যাক্টলি, সেটা তো হবেই। আরেকটা জিনিস হচ্ছে কি, জ্বালানি আমেরিকা থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে গোটা বিশ্ব জুড়ে, যেটা প্রভাব পড়তে চলেছে। এক্স্যাক্টলি, কারণ দেখুন আমরা কিছুদিন পূর্বে আমেরিকা আমাদেরকে শুধু না, ব্রিক্স কান্ট্রিজ যারা আছি আমাদের উপর একটু সন্দেহের চোখ দেখেছিল, কারণ আমরা একসময় বলেছিলাম কি আমরা ডলারে ট্রানজাকশন করব না, আমরা আমাদের
একটা কারেন্সি স্টার্ট করব ব্রিক্স কান্ট্রিজ, কারণ আমরা জানি যে আমাদের এই ব্রিক্স কান্ট্রি যারা আছে, ব্রাজিল, ইন্ডিয়া বলুন, চায়না বলুন, সেখানে আছে রাশিয়া আছে, এই যেসব কান্ট্রি আছে আমরা নিজেদের মধ্যে যা জিনিস গুডস আমরা আনবো সেটাতে ডলার ইউজ করব না, এবং আমরা আমাদের নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্সি আমরা ডেভেলপ করব। সেক্ষেত্রে দেখা গেছে কি আমেরিকা খুবই কনসিয়াস, মানে সেইগুলো জিনিস নিয়ে খুবই কনসিয়াস, এবং ডলারাইজেশন যে পলিসিটা বলা হয়, এই টার্মটা ইউজ করা হয়, সেটা নিয়ে খুবই কনসিয়াস। তখনই দেখা গেল উনি অ্যাক্টিভলি আমাদের উপর উনি ঝাঁপিয়ে পড়লেন, এবং এই আজকে একটা ট্যারিফ পরবর্তীতে অন্যান্য দেশের সাথে উনি সেই রকম করেছেন। কিন্তু আমি ভাবি যে উনার এইসব চোখ রাঙানো বেশি দিন চলবে না, এবং আজকের ডেটে দেখুন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে, ইউএনই বলুন বা সিকিউরিটি কাউন্সিল বলুন, উনারা একটা আমেরিকার বলুন না বা আমেরিকার অ্যালাইড যারা কান্ট্রিজ আছে উনাদের হাতের পুতুল হয়ে গেছে। উনাদের যা পাওয়ার অ্যাকচুয়ালি উনাদের চার্টারে আছে, সেগুলো চার্টারেই উনারা ভুলে গেছেন কি উনাদের কি দায়িত্ব আছে, বা সিকিউরিটি কাউন্সিলে কি দায়িত্ব আছে, সেগুলো উনাদের চার্টারে লেখা আছে উনাদের কি দায়িত্ব আছে, সেগুলো উনারা ভুলে গেছেন। বেশ, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী বাবু রয়েছেন। বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, এই যে বর্তমান মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিস্থিতি এবং তার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এবং এবারে ট্রাম্প পরামর্শ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে যে 30 দিনই ভারত তেল নিতে পারবে, এবং সে জায়গায় দাঁড়িয়ে যেন কোথাও না কোথাও তিনি পরিচালনা করার একটা চেষ্টা করছেন। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের কি করণীয়, কি করলে মানে আমরা এই পরিস্থিতি থেকে উতরাতে পারবো, বা মধ্যস্থতা করার জায়গা আছে কি ভারতের? দেখুন, এখানে আপনি যে লাস্ট যেটা বলছেন সেটার উপরে আমি বলছি যে ভারতকে মধ্যস্থতা করতে পারে, কারণ এখানে আপনি যদি ভালোভাবে দেখেন এখানে আমাদের ইসরায়েল একটা পার্টি, এখানে তিনটা শক্তি মানে তিনটা শক্তিধর রাষ্ট্র এটাতে যুক্ত আছে। একটা হচ্ছে আপনার ইসরায়েলের সাথে ভারতের অত্যন্ত সুসম্পর্ক, এবং ধরুন সব ধরনের এটা বলতে ডিপেন্ডেবল ফেথফুল অ্যালাই বলা যায়। যেরকম অনেকটা যেরকম বলতে পারেন রাশিয়া যেরকম আমাদের ফেথফুল অ্যালাই, অনেকটা কাছাকাছি হবে ইসরায়েলও অনেকটা ফেথফুল অ্যালাই। তো আরেকটা ইরানের সাথে সম্পর্ক ভারতের খারাপ না, আপনার ইরানের সাথেও ভারতের সম্পর্ক যথেষ্ট, এবং মিডল ইস্টের সাথেও ভারত একটা খুব সুন্দর ব্যালেন্সিং করে আছে এখানে। আচ্ছা, এখন যেটা এই কারণে ভারত যদি মধ্যস্থতা, অবশ্যই এখানে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হবে ভারত যদি মধ্যস্থতা করে। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন ট্রাম্প কি বলছে না বলছে, দেখুন ইস্যুটা হচ্ছে কি এখানে যুদ্ধের যে গতি প্রকৃতি যেভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ যুদ্ধের গতি প্রকৃতি, ট্রাম্প বলছেন 4 সপ্তাহ লড়াই করবেন, কি করবেন, ওনার এইসব বলা দিয়ে তো আর হবে না। মুখ্য ব্যাপারটা যেটা হচ্ছে যত যুদ্ধটা এগুচ্ছে একটু একটু করে, যত লিঙ্গার হচ্ছে, তত বেশি আপনার বলতে পারেন যে আমেরিকার চিন্তা ভাঁজ আরো মোটা হচ্ছে, আরো চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন ওনারা, কারণ একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন ওনাদের উপরে চলে আসছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একটা 15-20 হাজার টাকার একটা ড্রোনকে আপনার কাউন্টার দিয়ে ওকে করতে গিয়ে আমেরিকা খরচ হচ্ছে 3 কোটি টাকা। মানে এরকম আপনি কয়েক হাজার ড্রোন যাচ্ছে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, এ হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে, এই ইরানের স্ট্র্যাটেজিতে এখন দেখা যাচ্ছে কি আমেরিকাকে টার্গেট করছে ইরান, এবং খুব সুন্দরভাবে ওরা স্ট্র্যাটেজি নিচ্ছে। যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে পরিষ্কার ইরানের টার্গেট নাম্বার 1 হচ্ছে আমেরিকা। ও অলরেডি আমেরিকান বেসগুলো ছিল যে আমাদের এই যে মিডল ইস্টের ওয়েস্ট এশিয়ান যেসব বেস ছিল, অনেকগুলো বেস এবং দূতাবাস ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কি মিডিয়ার লড়াই চলছে, ওয়েস্টার্ন মিডিয়া অত্যন্ত ফোকাসলি যে ইরানের যে ক্ষতিটা তুলে ধরছেন, কিন্তু আমেরিকান যে ক্ষতি হয়েছে এটা এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। কারণ হচ্ছে কি চায়না ইন্টেলিজেন্স শেয়ার, চায়না ওদের যে ফুটেজ থ্রু স্যাটেলাইট ইমেজারি যে তুলে ধরছে, এতে দেখা যাচ্ছে যে আমেরিকার প্রচুর ক্ষতি হচ্ছে এখানে, ইসরায়েলের হচ্ছে, কিন্তু আমেরিকার ক্ষতিটা আমেরিকা অতটা আশা করতে পারেনি। একদিকে ওদের সৈন্য মারা যাচ্ছে, একদিকে ওদের বেস হয়ে যাচ্ছে,
সামরিক ওদের যে সামরিক বেস বলুন বা দূতাবাস বলুন, আবার অন্যদিকে ওদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। তাহলে কি বিশ্বজিৎ বাবু এবার হচ্ছে আমেরিকা কি, আমেরিকা চায়নার যেটা রিজিম ছিল, না আমার একটা এই প্রশ্ন এই রিজিমটা মুহূর্তে আপনাকে একটা যে সময় একদমই অবশ্যই এরা আপনার আমার কথা এই শোনা কি যাচ্ছে বলে, বিশ্বজিৎ বাবু? উগ্রপন্থাকেও ইয়ে করে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি এই মুহূর্তে যে আপনি যে বিষয়টা বললেন তাহলে এটা কি উগ্রপন্থাকে করে। হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে আমরা যেটা বিশ্বজিৎ বাবু? বলতে চাইছি একটু শেষ করে নিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ বলুন। তো এটার কারণে কি হচ্ছে, ওরা এখন আমেরিকা মাল্টি ডাইমেনশনে আমেরিকাকে অ্যাটাক করা হচ্ছে। একটা হচ্ছে কি আপনার হিজবুল্লাহ বলুন, হামাস বলুন বা মিলিশিয়া গ্রুপ আছে, সব মিলে অ্যাটাক করছে। এটার জন্য আমেরিকা হয়তো অতটা আশা করতে পারেনি। ও হয়তো ভেবেছে আমরা প্রথম দিন চার্জ করে দেব, খোমেনি মারা যাবে তো ওরা ইজিলি বাকি কাজটা হয়ে যাবে, কিন্তু এটা অত সহজে হচ্ছে না। এবং যত দিন যাচ্ছে তত বেশি করে এটা প্রবলেম হচ্ছে। এবার আমেরিকার যে দাদাগিরি বা ভারতকে বলা যে তুমি 1 মাস, এগুলো আমেরিকা ট্রাম্প এবার আসার পর থেকে আপনার গত 1 বছর হয়ে গেল, 1 বছর ধরে ভারতকে কম প্রেসার দেয়নি। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন 1 বছরের ভেতরে এই ধরুন এই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে ভারতকে ডিস্টার্ব করা বা বাংলাদেশের সরকারকে ওইখানে উৎখাত করে ওইখানের মাধ্যমে ভারতের উপরে প্রেসার তৈরি করা, সামরিক আক্রমণ, এগুলো করে গেছে। এগুলো নতুন কিছু না। তো এগুলো করলে পরে কি হবে, লাভের লাভ ভারতের থেকে যা রেসপন্স পাওয়ার, ভারত খুব কুল, খুব আমাদের এখন সেন্ট্রালের যে গভর্নমেন্ট খুব স্টেবল ওয়েতে ও রেসপন্স দিচ্ছে, যার ফলে কি হচ্ছে ওনারাই আবার বাধ্য হয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। এটা যার ফলে হচ্ছে কি ওনারা বলবেন, এখন হচ্ছে কি সব সময় সবার রেসপন্স করা, উনি হয়তো এটা বলে খুব মজা পাচ্ছেন যে আরে আমি এটা বলছি, কিন্তু ওনার কথাতে সবাই হাসাহাসি করছে, কারণ দেখছেন যে 1 বছর ধরে ভারতের উপরে আমেরিকান মানুষ ওরা হাঁটাহাঁটি, আমেরিকান যারা বড় ইকোনমিস্ট আছে ওরা হাসাহাসি করছে। কারণ হচ্ছে কি ভারতের উপরে 1 বছর ধরে প্রেসার দেওয়ার পরে পরে নিজেরাই সবকিছু মেনে নিয়ে ভারতের সাথে করলো, আপনার এই চুক্তিতে জন্য এগিয়ে আসলো ওরা। তো এতে করে কিছু ওরা নিজেদেরকে হাস্যাস্পদ করছে বেসিক্যালি, মানে আমেরিকার কথা বলছি। এবং এটা না শুধু আমেরিকার, আরো বাজে দিন আসছে সামনে। কারণ এই যে আপনার ইউক্রেন ওয়ারে যেরকমের আপনার রাশিয়ার ব্যাপক আপনার অর্থনৈতিক ক্ষতি, এই ন্যাটো এবং আমেরিকা ইনভলভ করে রাশিয়াকে এখানে এনগেজ করে এই যুদ্ধের মাঝখানে, যেটা ওরা ভাবেনি। আমরা প্রথম দিকে আমরা সবাই ভেবেছিলাম হয়তো 8-10 দিন 15 দিনে শেষ হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে গেছে এখনো চলছে। একই রকম ভাবে আমেরিকাও কিন্তু একই ক্ষতির শিকার হচ্ছে। আপনি পেছন থেকে এখানে আপনার রাশিয়া কলকাঠি নাড়বে। একদমই বিশ্বজিৎ বাবু, এই জায়গায় আমার একটা প্রশ্ন, আমেরিকা কি সবসময় ইরানকে কমজোর ভেবেছে, বা ইরান এই যে যুদ্ধ চলছে ইরানের ঠিক অবস্থানটা কোথায় আগামী সময়ে, ইরান কি আমেরিকাকে যোগ্য প্রত্যুত্তর দিতে পারবে, মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে পুরো বিষয়টি? দেখুন, ইরান নো ডাউট আমেরিকা অনেক বেশি শক্তিধর, ইসরায়েলও যথেষ্ট শক্তিধর, কিন্তু যুদ্ধের একটা জায়গায় ওরা অনেক বোমবার করে গিয়েছে অলরেডি, মানে কার্পেট বম্বিং করেছে। কিন্তু ইরান ওরা অনেক দিন ধরে যুদ্ধ করা, একটা হচ্ছে কি আপনি যেটা স্কিলটা, ইরানি যারা আছে ওদের স্কিলটা অনেক বেশি। ওরা এতদিন এত বছর ধরে ইরাকের সাথে কত বছর যুদ্ধ করলো, তারপর পুরো এরিয়াতে ওরা কন্টিনিউয়াস এটা করে যাচ্ছে। এবং ওদের নিচে আপনার জমির নিচে ওদের এত বোম্বিং এর পরেও ওরা এখনো আপনার মিসাইল ছাড়তে পারছে। মানে আপনি বুঝতেই পারছেন ওদের ভেতরে এখনো ওদের সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। ওরা মানে অলওয়েজ যুদ্ধ করতে করতে বসে, ওদেরকে আন্ডার এস্টিমেট করলে ভুল হবে। ওরা হয়তো ডিরেক্ট ফাইটে কতটা যাবে জানা, কিন্তু ওরা গেরিলা ফাইট বা ধরুন যেটা বললাম হামাস বা ধরুন এই যে আপনার হিজবুল্লাহ বলুন বা মিলিশিয়া গ্রুপকে দিয়ে বা ওদের ছোট ছোট গেরিলা টাইপ অফ ফাইট করে করে, যেমন ধর এখন যেটা করছে এই যে আপনার গালফ কান্ট্রিজে ওদের আমেরিকাকে একটু নাস্তানাবুদ করে দিচ্ছে। তো এরকম ভাবে ওদেরকে আন্ডার এস্টিমেট করলে ভুল হবে, এবং যত দিন যাবে তত ওরা অনেক শক্তিশালী। এবং এখানে আমার ধারণা এখানে আস্তে আস্তে করে রাশিয়াও আমেরিকাকে এখানে এনগেজ করে রাখবে, যাতে ওদের পুরো ফাইন্যান্সিয়ালি উইক হয়ে যায়। একদমই বিশ্বজিৎ বাবু, অন্যদিকে উপবিদেশ মন্ত্রী বলিয়ে দিয়েছেন ইরানের যে তারা আমেরিকার কাছে কোনো মতেই মাথা নত করবে না, এবং এই মুহূর্তে আক্রমণ প্রত্যাক্রমণ থামার যে আমরা পরিস্থিতি, থামার কোনো কিন্তু পরিস্থিতি নেই এই মুহূর্তে, যেভাবে আক্রমণ এবং প্রত্যাক্রমণ চলছে। সুব্রতী কিছু একটা বলছেন। আমি এটাই বলবো কি ওনারা একটা টেকনিক অ্যাপ্লাই করেছেন কি সমগ্র মিডল ইস্টকেই ওনারা বম্বিং করছেন। এর
পিছিয়ে একটা কারণ হচ্ছে কি, দেখুন আজকের ডেটে যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে যদি ম্যাক্সিমাম যদি ক্রুড অয়েল যদি যায় এই মিডল ইস্ট থেকেই যায়, অন্য জায়গা থেকে যায়, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে গিয়ে এই মিডল ইস্ট থেকে যায়। এর জন্য ওনারা এই মিডল ইস্টের যা কান্ট্রিজ আছে, সৌদি আরেবিয়া বলুন, ইউএই বলুন, ওমান বলুন, কুয়েত বলুন, হ্যাঁ, জর্ডান বলুন, এইগুলো কান্ট্রিকেও ওনারা টার্গেট করে নিচ্ছেন। হোয়ারেস ওনারা কিন্তু ইনভলভই নাই এই বিষয়ে, কারণ না তো ওনাদের কোনো এয়ারবেস ইউজ করা হয়েছে, না তো সেখান থেকে রিফুয়েলিং করা হয়েছে, কিছু করা হয় নাই। কিন্তু ওনারা চাইছেন কি ওনাদের উপর অ্যাটাক, ওনারা ইসরায়েলের উপর ওনারা তো অ্যাটাক করছেনই, ইরান করছেই, মিসাইল অ্যাটাক করছে, ড্রোন অ্যাটাক করছে, পাশাপাশি এই পার্শ্ববর্তী পুরো গালফ যে এরিয়াটা আছে, পুরো মিডল ইস্টের এই এরিয়াকেই ওনারা একদম এই ওয়ার লাইক জোনের মধ্যে ওনারা মানে ফেলে পুরো দিয়েছেন টার্গেট করেছে ওই একদম, এলাকাটা, যাতে বেশ। করে সেখানে মানুষরাও যাতে বলে কি আমেরিকা কি যাতে এইটা যাতে ঠিক হয়, বা ওনারা যাতে আর এই ইরানের উপর যাতে অ্যাটাক না করে। বেশ। কারণ ওনারা এই প্রেশার টেকনিকটা ওনারা খেলছেন এখন। ওনারা হ্যাঁ হতে পারে ইরানের কাছে মজুদ রয়েছে কিছুদিন আরও যুদ্ধ করার ক্যাপাসিটি, কিন্তু ওনারা ডাইরেক্ট ইউএস এর সাথে অ্যাটাকে না গিয়ে ওনারা এই মিডল ইস্টকেই পুরো বেছে নিয়েছে যাতে ইন্টারন্যাশনাল প্রেশার আসে। কারণ ইন্ডিয়াও এখন বলবে যে ইন্ডিয়ার যে জ্বালানি সংকট হয়ে যাচ্ছে, কারণ এই স্ট্রিট থেকে যদি তেল না আসে বা এইসব কান্ট্রি থেকে তেল না আসে তাহলে প্রবলেম হবে। ইন্ডিয়ার মতো অন্যান্য কান্ট্রিগুলোও একইভাবে বলবে। এই যুদ্ধের প্রভাব ভারতবর্ষে কতটা পড়তে চলেছে এই নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আমি একটা লাইন বলতে চাইছি এখানে। বিরতিতে যাই, বলবো? বিরতির পর ফিরে আসছে বিশ্বজিৎ বাবু আপনার কাছে। বিরতির পর ফিরছি। আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং সেই যুদ্ধের প্রভাব ভারতে ঠিক কতটা পড়তে চলেছে এবং ভারতের ভূমিকা এই মুহূর্তে ঠিক কি হওয়া উচিত এবং কি হওয়া প্রয়োজন সে নিয়ে আমাদের ঠিক আজকের আলোচনা। এবং এই যে যুদ্ধের পরিস্থিতি সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে যে কার শক্তি বেশি, কার পাল্লা ভারী, কারণ কেউ থামতে চাইছে না। একদিকে যখন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানের বুকে, তখন ইরানও কিন্তু থামছে না। আমরা জানি নিরস্ত্র ইরানি রণতরের উপর মার্কিন হামলা হয়েছে এবং তার কিন্তু নিন্দা করেছে তেহরান। তাদের দাবি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। আমরা এই খবরও পেয়েছি যে ইরানের উপবিদেশ মন্ত্রী সৈয়দ খতিবজাদে বলেছেন যে হামলাকারীদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে ইরান, অর্থাৎ আমেরিকার কাছে কোনো মতেই তারা মাথা নত করবে না। এবং চলছে আক্রমণ এবং প্রত্যাক্রমণ, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে। আমরা দেখেছি, দুদিন আগে দেখিয়েছি সেই ছবি, কিভাবে শ্রীলঙ্কার বুকে অর্থাৎ শ্রীলঙ্কায় কিভাবে যুদ্ধ জাহাজে হামলা চালানো হয় এবং সে জায়গায় দাঁড়িয়ে 87 থেকে 88 জনের সেখানে মৃত্যু হয়েছে। কোথাও না কোথাও কি ভারতে আছড়ে পড়তে চলেছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ? আমরা এই নিয়ে এবারে আলোচনা করব এবং আগামী সময়ে ভারতের ভূমিকা নিয়েও আমাদের প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং তেলের এবং গ্যাসের যে অভাব অনটন একটা সময় আসছে, আশঙ্কা করা হচ্ছে তেমনটাই। সে জায়গায় দাঁড়িয়ে কি কি বিষয় রয়েছে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যেহেতু শিবশঙ্কর বাবু রয়েছেন। শিবশঙ্কর বাবু, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে 21 দিনে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে বর্তমানে ভারতে প্রায় 25 দিনের জ্বালানি মজুত রয়েছে এবং তেল এলপিজি নিয়ে বাড়ছে সংখ্যা। 21 দিনে একটি গ্যাস, আশঙ্কা বাড়িয়ে ফের হঠাৎ ফিরলো। আমরা জানতে পারছি পুরনো এই নির্দেশিকায় কিন্তু আবারও ফিরেছে। সে জায়গায় দাঁড়িয়ে কতটা আশঙ্কার এবং কতটা উদ্বেগের বিষয় এই মুহূর্তে ভারতের জন্য? তোমাকে দু চারটে বিষয় আমি ছোট ছোট বিষয় একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছি। এই যে তেলের সংকট, মানে আন্তর্জাতিক বাজারে যেটা তেলের সংকট, পরিশোধিত এবং অপরিশোধিত দুটোই, সেখানের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে এটাতে কিন্তু চীনের ততটা সংকট নেই, কারণ হরমুজ বন্দর দিয়ে ইরান কিন্তু চীনের তেলবাহী জাহাজগুলোকে আসতে দিচ্ছে। তুমি যদি এখানের মধ্যে যদি আমেরিকা বা ইসরায়েলের যদি বিষয়টা যদি লক্ষ্য করো, ওদের যেটা যেই তেল ওদের প্রয়োজন সেই তেলের অনেকটাই আমেরিকা নিজের দেশেই বা অন্য জায়গা থেকেও নিয়ে নিতে পারবে, কারণ ভেনেজুয়েলার এখন তেলের পরিশোধনাগার গুলো বা তেলের যে সেখানের মধ্যে যে কূপগুলো আছে সেগুলো তো ওরই অধিকারে আছে। রাশিয়া তেল নিয়ে কোনো সমস্যা নেই, ও তো প্রচুর তেল আছে, তো সারা পৃথিবীতে বিক্রি করছে। তেল নিয়ে যে সমস্যাটা সেটা কিন্তু মূলত ভারতবর্ষের, এবং ভারতবর্ষের আন্তর্জাতিক যেটা নৌ সীমানা, মানে যেটা সমুদ্রের যে সীমানা, সেটার খুব কাছাকাছিতে কিন্তু ইরানের জাহাজটাকে টর্পেডো দিয়ে ডুবিয়ে বা আমেরিকা ভারতবর্ষকে একটা স্পষ্ট সংকেত দিয়েছে যে মানে ও যেই ভাবেই হোক, যেই স্বৈরতন্ত্র আমেরিকা আজকাল বিদেশ নীতিতে প্রয়োগ করছে,
সেই জায়গা থেকে মূলত শাসানিটা কিন্তু আমি অনেকটাই সেটা ভারতবর্ষের জন্য দেখতে পাচ্ছি। কারণ তুমি যদি যে 4 দিন ব্যাপী আমাদের যে পাকিস্তানের সাথে মাস 2-3 আগে যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধের মধ্যে তুমি যদি দেখবে প্রথম কিন্তু সারা বিশ্বকে এই খবরগুলো দেওয়া যে ভারতবর্ষের কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের তরফ থেকে নামানো হয়েছে কিনা, সেই কথাগুলো কিন্তু আমেরিকান মিডিয়া থেকে লিক করা হচ্ছিল। মানে আমরা অনেকেই যেটা জানি বা বুঝি, যে ব্যাপারটা খুব স্পষ্ট করে হয়তো এখনো অনেকের কাছে আসেনি, সেটা হচ্ছে যে এই যে ট্রাম্প যে নিজের জন্য একটা আন্তর্জাতিক শান্তি নোবেল পুরস্কার যেটা সে আশা করছিল, সেই আশার সেই ঘুরে কিন্তু অনেকটাই বালি ঢেলে দিয়েছে কিন্তু ভারতবর্ষের মতো দেশ, হুম যারা তার এই দাবিটাকে মানে ও তো এখনো প্রায় জায়গাতেই সে দাবি করে চলেছে যে পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে একটা আণবিক যুদ্ধ হতে যাচ্ছিল এবং সেটাকে সে নাকি থামিয়েছে। তো সেই জায়গাগুলো দেখে মানে বিশেষ করে এই যে তেলের যে সংকট, সেটা মধ্যবিত্তকে এবং ভারতবর্ষের নিম্নবিত্তকে ছোবে। আমি তোমাকে আগেও বললাম, এখনো বলছি যে তুমি যদি গত 10 বছরের বা 15 বছরের আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে পৃথিবীর যে আন্তর্জাতিক পারস্পরিক দেশগুলোর মধ্যে যদি সম্পর্ক সেটা যদি দেখো, সেখানের মধ্যে এথিক্স মরালিটিস এর যে দোহাই দেওয়া হয়েছে আজকে থেকে 50 বছর আগে যে ওয়ার্ল্ড অর্ডার ছিল, সেটাতে প্রচুর চেঞ্জেস এসে গেছে। হুম এখন সেই আন্তর্জাতিক সম্পর্ক পুরোটাই মানে তোমার সাথে আমার কতটা স্বার্থ এবং আমার সাথে তোমার কতটা স্বার্থ, সেটাই সেই স্বার্থ রক্ষাটাই কিন্তু প্রধান এখানের মধ্যে মূল উদ্দেশ্য মানে দ্রষ্টব্য বিষয়। বিষয় হ্যাঁ, তুমি দেখবে যে এই যুদ্ধ শুরু 2 দিন আগেই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ইসরায়েলে গেছিলেন এবং সেটা হুম নিয়ে দেশের মধ্যে কোথাও কোথাও একটা কিন্তু মানে সামান্যতম খুব চাপা স্বরে হলো, সেখানের মধ্যে একটা বিরোধ কোথাও না কোথাও দাঁড়িয়েছে। হুম তো সেখানের মধ্যে ভারতবর্ষ হয়তো প্রধানমন্ত্রী হয়তো যখন বিদেশে গেছেন, পুরোটা তো আমাদের মতো আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে সেটা জানা সম্ভব নয়। হুম সেখানের মধ্যে কোথাও না কোথাও উনি একটা গ্যারেন্টি চেয়েছিলেন যে হুম এই যুদ্ধে যে তেলের সংকট হবে, সেই সংকট থেকে যাতে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতিটা পুরোপুরি কমানো না গেলেও সেটাকে যতটা সম্ভব হ্রাস করা যায় সেটা। হুম সেই জায়গা থেকে আমেরিকা বা ইসরায়েলের যেই সারা বিশ্বকে যে আশ্বাস দেওয়ার প্রসঙ্গ প্রয়োজন ছিল, হুম যে হরমুজ বন্দর দিয়ে বিশেষ করে ভারতবর্ষ বা এশিয়ার আরো অন্যান্য জায়গাতে চীনকে ছেড়ে দিচ্ছি আমি ইকুয়েশন থেকে, কারণ ইরান একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে সে চীনের জাহাজগুলো হুম তেলবাহী জাহাজগুলোকে সে আক্রমণ করবে না। হুম কিন্তু যে অন্য দেশগুলোর উপর, বিশেষ করে ভারতবর্ষের মতো একটা দেশ যেটা পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহৎ ইকোনমি বলে আমরা দাবি করি, হুম সেই দেশটার একটা বিশাল সংখ্যক তার কিন্তু তেল আমদানিকৃত তেলের উপরই সে চলে। হুম এবং সেই তেলের আমদানি সে কতটা এইটাকে ধরে রাখতে পারবে। আমি ভারতবর্ষের জন্য এই যুদ্ধ যদি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ যদি গড়ায়, হুম ভারতবর্ষের জন্য একটা প্রচন্ড সংকটের বাতাবরণ আমি দেখতে পাচ্ছি। হুম এবং এই বাতাবরণে এখানের মধ্যে তোমার বন্ধু দেশ, শত্রু দেশ, তোমার মানে মধ্যস্থতা কে করবে বা মাঝামাঝি কাদের সাথে সম্পর্ক আছে, সেটা সেগুলো এখানের মধ্যে মানে কোনো মানে রাখছে না মানে মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি একদম সেটাই বলতে চাই। একদম একদম আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অর্থনীতি অধ্যাপক রয়েছেন এই মুহূর্তে, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মনীষ রয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। মনীষ বাবু, যে বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে চিন্তার এবং উদ্বেগের, সেটা হচ্ছে যে বিষয় নিয়ে আজকের মূল আলোচনার বিষয়, ভারতের বাজারে যেভাবে তেল সংকট এবং গ্যাসের সংকটের একটা আশঙ্কা করা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কী পর্যায়ে পৌঁছতে পারে বর্তমানে যুদ্ধের পরিস্থিতিতে, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আপনার তরফ থেকে ঠিক কী তথ্য উঠে আসবে সেটা আমরা জানতে চাইবো এই মুহূর্তে, কারণ আপনি একজন অর্থনীতিবিদ, সে জায়গায় দাঁড়িয়ে আপনার দৃষ্টিতে এই বিষয়টি কিভাবে আপনি তুলে ধরবেন? প্রথমত নমস্কার জানাই নিউজ বাংলা সকল দর্শকবৃন্দকে এবং অতিথিদেরকে। বিগত কিছুদিন থেকে যেটা আমরা দেখছি, এই মিডল ইস্ট কান্ট্রির মধ্যে যেগুলো যুদ্ধ চলছে, তো তার তার সেই বিষয়ে বলার আগে আমি আরেকটু পিছনে যেতে চাই। তার গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেইভাবে যুদ্ধ চলছিল, জিও পলিটিক্যাল বলিন বা যেই। তো সেই ক্ষেত্রেও আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে খুব একটা ততটুক ইম্প্যাক্ট দেখা যায়নি, কারণ বর্তমানে ভারতবর্ষ অনেক স্ট্রং। যদি আমরা দেখি যে আওয়ার কান্ট্রি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, বর্তমানে যেটা জিডিপির গ্রোথ রেট হচ্ছে সেটা 7.4%। তো যদি আমরা মনে করি যে এই ধরনের যুদ্ধে যদি শুধু ওই দেশগুলোতেই যে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে তা নয়, সেটার ইম্প্যাক্ট সমগ্র বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যেই পড়বে। এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেকে এখন যে যুদ্ধ চলছে, ইরান
ইসরায়েল এবং আমেরিকা, আমেরিকার সেটা আমাদের জন্য খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। কেন? হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো বর্তমানে চলছে, প্লাস আদার যে গালফ কান্ট্রির মধ্যে যেগুলো এখন হামলা চালানো যাচ্ছে ইরানের দ্বারা, তাতে আমরা কিছুটা হলেও প্রভাবিত হবে। কেননা কারণ দেখা যায় যে ভারতবর্ষের প্রায় 80% অফ অয়েল এবং এনার্জি যেগুলো আমরা ইম্পোর্ট করে থাকি মিডল ইস্ট কান্ট্রি থেকে, সেটা কুয়েত বলুন কিংবা সৌদি আরব বলুন বা কাতার বলুন, সমস্ত জায়গার থেকে আমাদের তেল ইম্পোর্ট হয়ে আসছে। তো বিগত যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেইট অফ হরমুজ যেটার কারণে আমাদের এই ক্যানেলটা বন্ধ হয়ে আসছে, সেটার কিছু একটা হলো ইম্প্যাক্ট পড়বে। আমরা শেয়ার জানি বাজার কি যে মুখ থুবড়ে পড়বে? অর্থনৈতিক ক্ষেত্রে মনীশ বাবু, সব- শেয়ার বাজার কি মুখ থুবড়ে পড়বে সেই আশঙ্কা সেটাও রয়েছে? সেটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট এখন পড়বে কি না পড়বে সেটা আমরা মানে আগামী দিনে দেখতে পারবো। যদিও বর্তমানে সেন্সেক্স কিংবা শেয়ার মার্কেটে খুব একটা ভোলাটাইল মানে মানে ডাউনফল হচ্ছে না, তথাপি আমরা আগামী দিনে কি হবে না হবে সেটা ডিপেন্ড করবে কদিন অবধি যুদ্ধ চলতে থাকবে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইলাম যে আমরা বর্তমানে 80% যেটা অয়েল এবং এনার্জি ডিপেন্ডস অন এই ধরনের যে মিডল ইস্ট কান্ট্রি। তো এখন যদি দেখা যায় যদি এই ধরনের কোনো সমস্যা আসে যে আগামী দিনে এই ইম্পোর্ট যেটা আমরা করতে পারি বা পারবো কি না সেটা যদি আমরা দেখি, তাহলে সেটা আরেকটা বিকল্প আমরা খুঁজতে হবে। আমরা দেখব যে বর্তমানে আমাদের যে ফরেন ডিপ্লোমেসি বা বর্তমানে আমাদের যে সরকারের যে স্ট্রেংথ নিয়েছে, সেটার বিকল্পটা কি। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে আগামী দিনে ইম্পোর্ট হওয়া আমাদের জন্য একটু জটিল হয়ে আসবে, তাহলে কি সেটার অল্টারনেটিভ কোনো রুট আছে? তো সেটা সেদিক থেকেও আমাদের লক্ষ্য করতে হবে। একদমই, একদমই। কারণ কিছুদিন আগে আমরা দেখতে পাই যে রাশিয়ার প্রেসিডেন্টও আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন। তো সেখানেও আমরা এটার অপরচুনিটি নিতে পারবো। হ্যাঁ, উনার সেই ইয়েতে অনেক চুক্তি হয়েছিল যে আমরা আরো কি আগামী দিনে শর্ট ডিসকাউন্টে এনার্জি কিংবা অয়েল আরো কি উৎপাদন আমদানি করতে পারবো বা রপ্তানি করতে পারবো, সেই বিষয়ে নিয়েও আরো অনেক কিছু আলোচনা হয়েছে। কিন্তু মূল বিষয় বেশ। হচ্ছে যে বর্তমানে শর্ট টার্মে এটার কি ইম্প্যাক্ট পড়বে। বেশ। যদি কোনো কারণে দেখা যায় যে অয়েল সাপ্লাই আমরা ইম্পোর্ট করতে পারছি না, তাহলে ডাইরেক্টলি সেটা অয়েল প্রাইসের উপরেই মানে এটার ইম্প্যাক্ট পড়বে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেট্রোল কিংবা এনার্জির দাম উপরে যায় শেয়ার বাজারে, তাহলে সেটার ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে কস্ট অফ প্রোডাকশনে। মানে কোনো জিনিস তৈরি হলে সেটার অয়েল প্রাইস হলে এটার ইম্প্যাক্টটা ওইটাতেই পড়ে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে জিনিসপত্রের দাম অর্থাৎ বাড়বে, সাধারণ মানুষের হেসেলেও এর চাপ পড়বে। প্রাইস বাড়াতে সেটার একদম হ্যাঁ, একদম এটাই বাস্তব যে যদি কারণ আমরা দেখতে পাই যে সবকিছুতেই কস্ট অফ প্রোডাকশন বিশেষ করে অয়েলের উপরেই মানে আমরা নির্ভরশীল। যেহেতু আমরা অনেক কিছু উৎপাদন কিংবা মেশিনারি সবকিছুই আমরা ওইটার উপরে নির্ভর করে, তাহলে যদি অয়েল প্রাইস বাড়ে তাহলে সেটা কস্ট বাড়বে, আর যদি কস্ট বাড়বে সেটা মূল্যবৃদ্ধির উপরে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা হলেও মূল্যবৃদ্ধি হবে যদি এই ধরনের ঘটনা আগামী দিনেও থাকে। কিন্তু ভারতবর্ষ এমনিতেই শক্তিশালী দেশ আছে। আমরা বর্তমানে যে আমরা জানি যে আমরা 5th লার্জেস্ট ইকোনমি এবং আমাদের যে গ্রোথ রেটও খুব একটা ভালোই অর্থাৎ মানে আপাতত হিসেবে আছে উদ্বেগের বাকি চিন্তার বিশ্বের আপাতত তুলনায়। চিন্তার কোনো কারণ তো নেই, তাই তো মনীশ বাবু? আপাতত হ্যাঁ, তবে সেটাই আমরা দৃষ্টি রাখবো যে কদিন পর্যন্ত এই ধরনের যুদ্ধ যে চলে। মানে ওয়ার চলতে থাকবে। যদি এটা লম্বা সময় পর্যন্ত যায়, হ্যাঁ, তাহলে এটা অর্থনৈতিক বাজারও এটা ইম্প্যাক্ট করবে। Impact করবে। এখন নির্ভর কিন্তু করবে যে কতদিন পর্যন্ত এই যুদ্ধ গ্যাস চলতে থাকবে। সিলিন্ডারের ক্ষেত্রে যদি ইতিমধ্যে সেই যুদ্ধ- একদমই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু একটা নির্দেশিকা জারি করা হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে, 21 দিনে একটি গ্যাস, এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু সকলের মনে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পুরনো নির্দেশ যদিও আবারও ফিরেছে। জি, হ্যাঁ, এটাই হবে। আমরা দেখতে হবে যে আমাদের আগামী দিনে কি সেটার দাবে। বিশেষ করে আমাদের যে অয়েল স্টক সেটা খুব একটা দীর্ঘদিন পর্যন্ত থাকে না। সাধারণত 1 মাস কিংবা তার কিছুদিন পর্যন্ত আমরা নির্ভর করতে পারি, যেহেতু আমাদের ডোমেস্টিক যে রিজার্ভ আছে। কিন্তু এই ধরনের যদি
যুদ্ধ আরো বেশি চলতে থাকে এবং এটার উপর যদি ইম্পোজিশনও থাকে বেশ, এই ক্ষেত্রে oil import ট্রাম্প করাতে, ট্রাম্প তাহলে এটা কি একটা বলেছে বাজার সেই আলোচনায় আমরা ফিরবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। ছোট্ট বিরতির পর মোহনবাবু রয়েছেন, বিশ্বজিৎ বাবু রয়েছেন, তাদের কাছেও আমরা যাব। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আজ দেখছেন সাফ কথার আজকে আলোচনার বিষয় হচ্ছে যেটি বারুদের স্তূপের মধ্যে বিশ্ব, কারণ মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, সকলেই উদ্বেগে রয়েছেন। এবং বিপাকে কি ভারত, কারণ তেল গ্যাসের জ্বালানির দাম বিশ্বজুড়ে, শুধু ভারতবর্ষ নয় বিশ্বজুড়ে তেল জ্বালানির দামের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, এবং যথেষ্ট উদ্বেগে রয়েছে গোটা বিশ্ব এই মুহূর্তে। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং কিছুক্ষণ আগে বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভারতের বাজারে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে, ভারতের অর্থনীতিতে ঠিক এর কতটা প্রভাব পড়তে চলেছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, চলছে যুদ্ধ। একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, একেবারে আক্রমণ প্রত্যাক্রমণের পালা চলছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গ্যাসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু তাতে কিন্তু আদৌ চিন্তিত নন ট্রাম্প। তিনি বললেন তার এতে কোনো দায় নেই, তার এতে কোনো চিন্তা নেই, যতই গ্যাসের দাম বাড়ুক যুদ্ধ কিন্তু চলবে, কেউ হার মানতে একেবারেই রাজি নয়। আমি এই মুহূর্তে বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, এই যে ট্রাম্পের যে এই ধরনের মন্তব্য, আদৌ তিনি পাত্তাই দিচ্ছেন না গোটা বিশ্বে অর্থনীতির সংকট হোক বা যাই হোক, গ্যাসের দাম বাড়ুক, একেবারে বেপরোয়া ভাবে তিনি এভাবে এই ধরনের মন্তব্য তিনি করছেন, তার কিচ্ছু যায় আসে না, একেবারে দায়সারা মনোভাব। না, অ্যাকচুয়ালি হচ্ছে কি, একটা হচ্ছে ভারতের কতটা প্রভাব পড়বে, আর একটা বিষয় হচ্ছে আমেরিকার যে এই যে আমেরিকান প্রেসিডেন্টের যে এই যে আপনি বলতে পারেন অ্যারোগ্যান্ট স্ট্যান্ড বা ধরুন অত্যন্ত অহংকারী ভাব, যেটা এই যে একটা আমরা কথা ছোটবেলায় পড়েছিলাম না, অহংকার হতে হয় লঙ্কার রাবণ। এবং আমেরিকাকে মনে হচ্ছে এখন যে আমেরিকাকে মানে আপনি বলতে পারেন আমেরিকার কিন্তু ইকোনমি কিন্তু খুব বেশি ভালো বললে ভুল হবে, ওদের প্রচুর ঋণ থাকে কিন্তু এখন ওদের ওভারঅল যে ওদের অর্থনীতি অনেক শক্তিশালী বলে ওদের মানে ঋণগুলো ওরা মিটিয়ে দিতে পারে। কিন্তু এই ধরনের যুদ্ধে যদি বেশি দিন ওদের এনগেজ থাকতে হয় তাহলে ওদের ইকোনমি কিন্তু ভেঙে পড়তে বাধ্য। শুধু না, এই রকমের অহংকারী প্রেসিডেন্ট থাকলে পুরো দেশকে ডুবিয়ে নিয়ে যাবে। আর যেটা আমি আলোচনার শুরুতেই বলছিলাম, আমাদের ট্রাস্টেড একটা ফেইথফুল অ্যালাই হচ্ছে আমাদের মানে রাশিয়া। তো ওই ইসরায়েল যেরকম আছে, এর থেকেও অনেক বেশি ট্রাস্টেড হচ্ছে রাশিয়া। তো রাশিয়া কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে ভারতের যত রকমের এনার্জি ডিমান্ড আছে ও ফুলফিল করবে, কোনো অসুবিধা নেই এটাতে। মানে ইন দ্যাট কেস কিন্তু এটা ঠিক আমাদের একটু ডিসিপ্লিন তো অবশ্যই হতে হবে। একদম আমি এখন শেষ মুহূর্তে পৌঁছে গেছি অনুষ্ঠানের। বিশ্বজিৎ বাবু, আমি একটু মোহন বাবুর কাছে যাব। মোহন বাবু, বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি, ইরান যদি আমরা একদিকে রাখি, অন্যদিকে যদি আমেরিকা এবং ইসরায়েলকে রাখি, কে কতটা শক্তিশালী, এবং এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে ঠিক কোন দিকে মোড় নেবে, এবং ভারতের অবস্থান ঠিক কি নেওয়া উচিত, এই মুহূর্তে কি স্টেপ নেওয়া উচিত সেক্ষেত্রে দাঁড়িয়ে, মধ্যস্থতা বিষয়টি যদি আপনাকে ছোট্ট করে সংক্ষেপে যদি আপনি বলেন। দেখুন, একটা নিউট্রাল ভাব তো ভারত নিয়েছে নিশ্চয়ই, কিন্তু আমেরিকা একটা হাতি আর ইরান একটা পিঁপড়ে। কিন্তু আমার মনে হয় পিঁপড়ে এখন হাতির শুঁড়ের মধ্যে ঢুকে গেছে। ও যত যাই করুক না কেন, তার এক যে রিটালিয়েশন ওয়ার হচ্ছে এবং রিটালিয়েটরি যে অ্যাটাক গুলো হচ্ছে, সেটাতে কিন্তু আমেরিকা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন কি তার যে মিসাইল ডিফেন্স টেকনোলজি থার্ড, সে থার্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রায় 1.1 বিলিয়ন ডলারের একটা তার এয়ার ডিফেন্স সিস্টেম কে পুরো মাটিতে ঘুরিয়ে দিয়েছে ইরান। সুতরাং ইরান এমনিতেই দেখুন যে কমাস আগে বাংকার বাস্টার বাম দিয়ে যখন আমেরিকা অ্যাটাক করেছিল, তখন ইরানকে আমেরিকা ভেবেছিল তার কাছে কিছু নেই। কিন্তু ইরান যে আন্ডারগ্রাউন্ড পাহাড়ির মধ্যে মাটির মধ্যে যে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিস্টেমগুলো লঞ্চারের সহ রেডি করে রেখেছে, সব মানে টার্গেট ফিক্স করে, ইসরায়েল বলুন, মিডল ইস্ট কান্ট্রিগুলো বলুন, সমস্ত দিকে আজকে ভারতের উপরে ইম্প্যাক্ট এই জন্য কিছুদিন পড়বে না, কিন্তু আগামী দিন ইম্প্যাক্ট পড়বেই। এটা শুধু ভারতের জন্য নয়, চায়নার মতন কান্ট্রি যার পুরো এনার্জি মানে রিকোয়ারমেন্ট 50% ওই হরমুজ স্ট্রেট থেকে আসতো, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তার মানে চায়নাও প্রেসারে পড়ে গেছে। অর্থাৎ চায়না, ভারত, প্রত্যেক দেশই, বেশিরভাগ বিশ্বের ম্যাক্সিমাম দেশই প্রত্যেক দেশই পড়বে। কেন কি দেখুন,
প্রভাব এনার্জির পড়তে যে চলেছে। সেন্টার ইপি একদম। সেন্টার হচ্ছে মিডল ইস্ট, হুম হুম। আর সেটাকে দখল বেশ। করার চক্রান্ত করেছে আমেরিকা। আমেরিকা একদম। আমেরিকা এর আগে ইরাকের উপরে হামলা করে সাদ্দাম হোসেন রেজিমটাকে পাল্টালো। ইন্ডিয়াকেও সেইভাবে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশের মধ্যে একটা অশান্তি, হঠাৎ করে এনাকে খালেদা জিয়াকে এখান থেকে মানে চলে যেতে হলো। তো এই ধরনের যে চিন্তা ভাবনা নিয়ে হেগিমনি মানে এই অহংকার, একদমই। আমেরিকার যে অহংকার, অহংকার। যে নাকটাকে আমি নিচে নামাবো না, এই নাকটা নিচে নামাবো না বলেই একদিন এই নাকটা এমন কাটা পড়বে যে এরপরে আমেরিকা আজকে নিজেই ঋণের চাপে পড়ে রয়েছে প্রায় $30 ট্রিলিয়ন। বেশ বেশ। তো যেই বেশ, দেশের অহংকার অর্থ অহংকার ব্যবস্থা কতদূর গিয়ে এরকম, ঠেকে, একেবারে মোহনবাবু, অহংকার কতদূর গিয়ে ঠেকে সেটা আমরা আগামী দিনও দেবো, এবং এই যুদ্ধ শীঘ্রই সমাপ্ত হওয়া দরকার। ভারতেরও কূটনৈতিক দিক থেকে এই বিষয়গুলোর ক্ষেত্রে মধ্যস্থতা করে যদি সম্ভব হয় এখানেই কিন্তু এই যুদ্ধ সমাপ্ত হওয়া দরকার, কারণ এর প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। এই মুহূর্তে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হাতে একেবারে সময় নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী সুব্রতী সরকার ছিলেন আমাদের সঙ্গে, ছিলেন প্রাক্তন সেনা জওয়ান মোহন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার ছিলেন আমাদের সঙ্গে, এবং ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মনীষ রায়। প্রত্যেকে আমাদের আজকের সাফ কথায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সাফ কথা থেকে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।